ব্যাপারে যাচ্ছি। এই আমরা আজকে দেখি কিছুক্ষণ কথা বলি জাপানের হচ্ছে স্টুডেন্টদের ব্যাপারে, বর্তমান স্টুডেন্টদের হচ্ছে কি অবস্থা, প্লাস হচ্ছে কিভাবে হচ্ছে মাস্টার্সের জন্য স্টুডেন্টরা আসবে, প্লাস হচ্ছে আসার পরে হচ্ছে কি কি করবে, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা একটু ডিসকাস করার চেষ্টা করি। আমাদের সাথে একটু ঘোরাও হলো, প্লাস হচ্ছে একসাথে হচ্ছে এই গসিপিংটা হয়ে গেল আর কি। আপনারা ভিউটা উপভোগ করেন। আপনারা ভিউটা উপভোগ করেন। রায়ন ভাই শুরু করেন ভাই। সাথে থাকতে ভিউটা উপভোগ। হ্যাঁ, তো কি নিয়ে কথা বলা যায় আজকে? ধরুন হচ্ছে যে দেখেন আমাদের বাংলাদেশে কিন্তু হচ্ছে আমাদের স্টুডেন্টরা লাইক ওরা ব্যাচেলর কমপ্লিট করার পরে হচ্ছে ওরা কিন্তু অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকে যে আসলে কি করবে, খুবই টেনশনে থাকে যে কি করবে, তারা কি আসলে কি বাইরে যাবে না হচ্ছে দেশে হচ্ছে যে কোনো একটা জায়গা হচ্ছে প্রেশার হিসেবে জবে ঢুকে যাবে, জব করবে। এখন দেখা যাচ্ছে যে এটা এক একজনের প্ল্যানিংটা এক একভাবে হয়, অনেকের হয়তো বা ফ্যামিলির ডিপেন্ডেন্সি থাকে। তো বাট বর্তমান সময়ে বাংলাদেশের যে অবস্থা প্রাইভেট জবগুলোতে খুব একটা সুবিধা, মানে আই মিন স্টার্টিং স্যালারিটা তো খুবই কম, এটা 15-20 হাজার থেকে শুরু হয়। আর ইভেন যে ভালো একটা স্যালারি পেতে গেলে যে 50 বা 1 লাখ, ওইটা দিয়েও আসলে অনেক সময়ের প্রয়োজন। রাইট। আর ওই পজিশনে যাওয়ার পরে জবগুলো ইনসিকিউর হয়ে যায়, মানে পরবর্তীতে আর লেভেল থাকে না। আর কোম্পানিগুলো এত টাকা দিয়ে হচ্ছে ওদের চিন্তা হচ্ছে যে আমরা কেন এত টাকা দিয়ে এক্সপেরিয়েন্স একটা লোক রাখবো, তার চাইতে বেটার হচ্ছে একটু কম স্যালারি দিয়ে নতুন আরেকটা লোক নিয়ে আসে। সেটাই এটা কিন্তু বাংলাদেশের কোম্পানিগুলোর এই কনসেপ্টটা কিন্তু খুব বেশি কিন্তু ভাই। কিন্তু আপনি জাপানের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করছেন, জাপানে যত বেশি সিনিয়র হবে তত বেশি স্যালারি বাড়বে, ভ্যালু বাড়বে, রেসপেক্ট বাড়বে। সেটাই টোটালি অপোজিট আর কি বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে। জাপানের কোম্পানিগুলো হলো অন কাইন্ড অফ বাংলাদেশের মানে বিগ কোম্পানিগুলো আর কি। জাপানের বাংলাদেশের গভর্নমেন্ট জবে যেরকম সিনিয়র স্কেলে স্যালারি বাড়ে, এরকম সিনিয়র স্কেলে স্যালারি বাড়ে। তো এটা আমার কাছে মনে হয় আর কি যে জাপানের বিগ কোম্পানিগুলোতে জব করা হলো ওয়ান কাইন্ড অফ বাংলাদেশের গভর্নমেন্ট জব। আর একটা জিনিস জাপানে হচ্ছে কিন্তু হচ্ছে জাপানের ওয়ার্ড যেটা খুবই আর কি, ওইটা হচ্ছে আপনার জব টার্মিনেট করা। জাপানে কিন্তু ওই প্র্যাকটিসটা কিন্তু নাই, একদমই নাই। যদি হচ্ছে একদম স্পেশালি বিগ কোম্পানিগুলোতে নাই। আর আপনি যদি ইভেন কাজ নাও পারেন। আমার মজার, আমার একটা সিনিয়র আছে, ওইটা হচ্ছে মেবি 8 বছর চলতেছে। ওর হচ্ছে এমন অবস্থা যে হচ্ছে একটা 1 বছরের যে জবটুকু পারে সে ওইটাও পারে না। সে হচ্ছে প্রত্যেকদিন ঘুরে ফিরে এরপর হচ্ছে অফিস শেষে বাসায় চলে যায়। তো পরে বলে যে কিন্তু তোর এই অবস্থা কেন, সিনিয়র তো হচ্ছে বলে আমার তো চলতেছে এভাবে। তা আমি আমার অন্য সিনিয়রকে জিজ্ঞেস করতেছি যে ওই সিনিয়র হচ্ছে কাজ করতেছে কিন্তু হচ্ছে ওইভাবে তো দেখলাম যে কাজটা পারে না, কিন্তু দেখি হচ্ছে খুব ভালোভাবে চলতেছে। ইভেন তো হচ্ছে আপনার কিছুদিন আগে নতুন আরেকটা গাড়ি নিচ্ছে, আগেরটা 5 বছর হয়ে গেছে, ওটা চাইলে এখন নতুন আরেকটা নিচ্ছে। তো বলে ওরে কি করবো, ওই ঘুরে ফিরে আসে, কোম্পানিতে আসে, ঘুরে ফিরে আবার চলে যায়। এই জন্যই হচ্ছে ওরা টাকা দিয়ে রাখা দিচ্ছে। কিন্তু হচ্ছে ওই যে কোম্পানি চিন্তাই করে না যে হচ্ছে টার্মিনেট করে দিবে। এটা কিন্তু আসলে অনেক ভালো। বাট আবার এসএমই কোম্পানিগুলো ডিফারেন্ট, কারণ এসএমই কোম্পানিগুলোতে তো স্বাভাবিকভাবে তাদের এক্সপেন্সের একটা হিসাব করবে সবসময়, আরওআই মানে কতটুকু প্রফিট হচ্ছে তাকে দিয়ে। আচ্ছা। তো ওইগুলো আবার দেখা যাচ্ছে ওইটাও করে না এসএমই কোম্পানিগুলো, বাট তারপর যদি খুব বেশি মানে একদমই কাজটা না পারে ওই ক্ষেত্রে আর কি, ওই ক্ষেত্রে যায় হচ্ছে একটু বা অথবা প্রজেক্ট না থাকলে তাদের এক্সপেন্স বেড়ে যায়, তো এই জন্য আর কি। আর ভাই আপনার কাছে কি মনে হয়, ধরেন হচ্ছে আপনার বাংলাদেশ থেকে যেসব স্টুডেন্ট হচ্ছে মাস্টার্সের জন্য আসবে বা হচ্ছে আসার প্ল্যান করে যে আমি বাইরে যাওয়া পড়ালেখা করব, এই ক্ষেত্রে হচ্ছে জাপান বলেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, কোনটা আপনার কাছে আসলে আপনার এই দৃষ্টিকোণ থেকে কোনটা বেটার মনে হয়? ফার্স্ট অফ অল আমি বলবো যে ইউএসএ বেটার। আচ্ছা, কারণ ইউএসএ তে স্বাভাবিকভাবে ইঞ্জিনিয়ারদের, স্পেশালি আইটি ইঞ্জিনিয়ারদের অনেক স্যালারি। আচ্ছা। আবার ওইখানে মানে একটা ব্যালেন্স আছে যে হয়তো বা যেমন একজন মিড লেভেলের ইঞ্জিনিয়ার 80,000 ইউএসডি জব স্যালারি পায়, 40,000 কস্টিং, আরও ট্যাক্স আছে 20,000, তো মোটামুটি একটা ভালো সেভিংস জব করে থাকে আর কি এটা। আর যেহেতু ইউএসএ এখন স্টুডেন্ট ভিসাটা কঠিন, এরপরে সেকেন্ড আমার মনে হয় যে যদি ইউরোপের চিন্তা করে, কারণ আমি ইউএস এর কথাটা বললাম এই কারণেই ওইখানে ডুয়াল সিটিজেনশিপ সাপোর্ট করে, এটা গুড রিজন একটা সেটা। আর দ্বিতীয়ত যদি ইউরোপের দিকে অনেকে আছে যে জাপানিজ কালচারটা পছন্দ করে না, মানে ইন্ট্রোভার্ট বা একটু কুল আর কি, ক্রেজি লোকজনদের জন্য সম্ভব না। যারা একটু লাইফটা মানে অন্যভাবে করতে চায়, মানে এতটা কুল লাইক করে না, তো তারা দ্বিতীয়ত যদি ইউএসএ না হয়
তারা ইয়ের দিকে যেতে পারে, জার্মানি ট্রাই করতে পারে। বাট জার্মানিতে একটা প্রবলেম হলো যে লক অ্যাকাউন্টে প্রায় 1 ইয়ার বা 2 ইয়ার্সের মতো অনেক টাকা। প্রায় 12 লাখের মতো মনে রাখা লাগে, তাই না? আমার ফ্রেন্ড একটা ওর রানিং চলতেছে, ওরও দেখা গেছে যে অনেক টাকাই হচ্ছে আপনার লোক করেছে। ও হচ্ছে আপনার সিএসএ হচ্ছে এমএস করতেছে সেখানে। পরে ওইটা থেকে যাওয়ার পরে ইভেন আপনি যাওয়ার আগেই কিন্তু আপনার 1-2 বছর লক, আবার যাওয়ার পরেও যে আপনি ফুল টাকা তুলতে পারতেছেন ওইরকম না, 500 বা $1000 করে মেবি এরকম একটা মান্থলি বেসিস। হ্যাঁ, মান্থলি বেসিস চলে। ও আমার জার্মানিতে আমার যে ফ্রেন্ড আছে, আমার বেস্ট ফ্রেন্ড, একদম খুবই ক্লোজ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। দেখা যাচ্ছে আমাদের ডেইলি হচ্ছে কনভারসেশন হয়, চলে। তো ওর কাছে হচ্ছে লাইক ও এখান থেকে একটা জিনিস রিয়েলাইজ করছে, আপনার ভাই জাপানে ধরেন হচ্ছে একটা স্টুডেন্টের যেভাবে পার্ট টাইম করা যায় না, পার্ট টাইমের অপরচুনিটিগুলো আছে, ধরুন হচ্ছে 28 আওয়ার্স। জার্মানিতে ওই জিনিসটা সো টাফ ভাই, মানে কাজ খুঁজে পাওয়াটা হ্যাঁ, কাজ খুঁজে পাওয়াটা ডিফিকাল্ট। দেন হচ্ছে আপনি জাপানে কিন্তু হচ্ছে হ্যান্ড ক্যাশও কিন্তু পাওয়া যায়, কিন্তু জার্মানিতে এটা স্বপ্নেও চিন্তা করা যায় না। স্বপ্নেও চিন্তা করা যায় না যে হচ্ছে আপনি হ্যান্ড ক্যাশ করবেন বা হচ্ছে আদার সাইড থেকে হচ্ছে কিছু টাকা ইনকাম আসবে। আবার জার্মানি হচ্ছে আপনার বিজনেস ফ্রেন্ডলিও না তেমন একটা। সব দিক থেকে আপনি যদি চিন্তা করেন ইউএসএ বেটার, বিজনেস বলেন বা যাই কিছু বলেন, এটা ইউএসএ বেটার। এখন হয়তো বা বর্তমান সময়ে ট্রাম্প একটু প্রবলেম করতেছে, এটা হয়তো বা 2-4 মাস 6 মাসের ভিতর ঠিক হয়ে যাবে। আর এরপরে যদি চিন্তা করতে চান অথবা আপনি একটা নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে চান, মানে সেফলি আপনার ফ্যামিলি একটা সেফ জায়গায় থাকবে, ওই সব দিক যদি আপনি চিন্তা করতে চান, অবশ্যই জাপানে মানে তারপরে সিরিয়াল আমি রাখবো আর কি, এটা হলো আমার সিরিয়াল। তো জাপান রাখবো, বাট আমি নিজেও জার্মানি লাইক করি না, কারণ ওরা সবাই অ্যাকচুয়ালি সব কান্ট্রিতে রেসিজম আছে, বাট জাপানের ওরা মুখে বলে না। হ্যাঁ, আপনি কিন্তু একটা জিনিস আমার একটা জিনিস খুবই মজা লাগে ভাই, যে অফিসে বা কোথাও কখনো দেখা গেছে ওরা যে হচ্ছে জাস্ট আমি অ্যাজ এ ফরেনার ওইভাবে ট্রিট করবে। আমি এখন পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স, অন্য কারোর সাথে হয়েছে বা হবে ওটা জানি না, কিন্তু আমার সাথে এখন পর্যন্ত হয় না। ইভেন তো হচ্ছে ওরা খুব হেল্পফুল, যে হচ্ছে হার্ড যেগুলো আছে, যে লাইক হচ্ছে পেপারস ওয়ার্কের যে হার্ড গুলো আছে, যে হচ্ছে বুঝবো না বা হচ্ছে লাইক আমার গাড়ির ব্যাক সাইডে হচ্ছে আপনার আমাদের একটা ইয়ে চলতেছে, ওটার জন্য যে পেপারস দিছে আমাকে, আমার ফ্রেন্ড আর কি, আমার কলিগ, সে আমাকে নিজে অফিস শেষে আমাকে বসে বুঝিয়ে দিছে কোথায় কি লিখবো, কোথায় কত পয়েন্ট দিব, কোথায় কি করব। এতটা হেল্পফুল ওরা দেখা যাচ্ছে চিন্তাই করে না। ওরা দেখা যাচ্ছে অথচ তারা কিন্তু ইংলিশটা খুব একটা পারে না। আর জার্মানির অবস্থাটা চিন্তা করেন, জার্মানিতে ওরা মোটামুটি ইংলিশও ভালো পারে, আবার জার্মানি মানে জার্মান ল্যাঙ্গুয়েজ তো ওদের নেটিভ। তো ওরা ইংলিশ পারলে ওরা ইংলিশ আপনার সাথে কথা বলতে চাইবে না, নিজে থেকেই বলবে না। নিজে থেকে বলবে, এটা একটা ইস্যু, মানে প্রয়োজন ছাড়া। আমার জাপানে কিন্তু ভাই এই জিনিসটা ওরা দেখা গেছে, হ্যাঁ প্রত্যেকটা আমাদের নিজেদের দেশে হচ্ছে বাইরের লোকজন জব করতে আসলে বা হচ্ছে ওরা আমরা তো নিজেরা রেসিজম একজন কিন্তু জাপানিজদের ওদের মনের ভিতরে যাই থাকুক, কিন্তু ওরা উপরে খুব বেশি সাপোর্টিভ, খুব বেশি ফর্মালিটিস রক্ষা করে। এই জিনিসটা আসলে ভালো লাগে। আর এই জায়গার যে সেফটি, এটা আসলে অন্য কোথাও আমার মনে হয় না যে পাওয়া যাবে আর কি। আর হাঁটার দূরত্ব, এখানে আমার এক সিনিয়র, উনি আমাদের ইউনিভার্সিটি থেকে আর কি পিএইচডি পোস্টডক কমপ্লিট করছে, এখন ইউএসএ চলে গেছে আর কি। তো ওনারা হাজবেন্ড ওয়াইফ দুজনে আর কি পোস্টডক জাপান থেকে করছে, ওইখানে আবার পোস্টডকে গেছে, এখন গ্রিন কার্ড হোল্ডার, এখন গ্রিন কার্ড পেয়ে গেছে, ইউএস এর গ্রিন কার্ড হোল্ডার না। ওনাদের কাছে জিজ্ঞেস করলাম যে আপনারা তো জাপান 8 বছর থাকছেন, 8 বছর ছিল, ও মাই গড। তো এখন দুইটার কালচারের পার্থক্য কি? ওনারা বললো যে আচ্ছা, প্রথমত যে পাসপোর্টটা পাবে এই জন্য একটা ফ্যাসিলিটি, ডুয়াল সিটিজেনশিপ, হ্যাঁ ডুয়াল সিটিজেনশিপ ইউএসএ। বাট এখানকার যে ফ্যাসিলিটি, মানে এখানকার বাচ্চাদের যে ফ্যাসিলিটি, আর বাচ্চাদের কিন্তু এখানে ফ্রি ট্রিটমেন্ট, জাপানে ফ্রি, 100% ফ্রি। বাহ, ইভেন আপনার কোনো মেডিসিনের কস্টিংও দেওয়া লাগে না। আচ্ছা, 6 বছর পর্যন্ত? এটা তো আমি জানি, আমার জানা ছিল ভাই, আমার বাচ্চা কাচ্চা নাই, ইভেন তো হচ্ছে এটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ কি, ওই আপু বলতেছে যে উনি বলতেছে যে প্রত্যেক সপ্তাহে, মানে ওনার 3টা ছেলে আর কি, বাচ্চা, প্রত্যেক সপ্তাহে কাউকে না কাউকে নিয়ে যেতে হয়। আর ইভেন মানে অল্প করে দিলেও তো ডলার, মানে ইউএসএ তে প্রচুর কস্টিং। বাচ্চা কাচ্চা তো হচ্ছে অসুস্থ হয়, কিন্তু প্রত্যেক মাসেই দেখা গেছে হচ্ছে বাচ্চা অসুস্থ হচ্ছে, ডক্টর কাছে নিতে হচ্ছে। জাপানে এটা টোটালি ফ্রি, এটা আমার জানা ছিল না, আমি এই যে মাত্র জানলাম আপনার কাছ থেকে। বাচ্চাদের ক্ষেত্রে টোটালি ফ্রি। ইভেন বাচ্চারা তো ইউসিএনে যায় বা স্কুলে যায়, তো কিন্ডারগার্টেন স্কুলে যায়, মানে বিভিন্ন জায়গা থেকে বাচ্চারা আসে, ওইখান থেকে দেখা যায় যে ওইখান থেকে মানে বিভিন্ন ধরনের ফ্লু ছড়ায় যায় আর কি। আচ্ছা, জ্বর ঠান্ডা লেগেই থাকে। তো এটা ফ্রি না করলে অ্যাকচুয়ালি জাপানের যে আর্নিং, ওই আর্নিং এর সাথে এটা ম্যাচ করতো না অ্যাকচুয়ালি। তো এটা ওরা ফ্যাসিলিটি দিয়ে রাখছে, জাপানিজরা জানে যে আমাদের কস্টিংটা কোথায় আসবে। আবার দেখা যাচ্ছে ওই আপু যেটা বললো যে এখানে উনি যখন পোস্টডক করতো 5000 ইয়েনের ভিতর পুরো ফ্যামিলির ইন্স্যুরেন্স হয়ে যেত,
আর যেটা যেটা ইউএসএ তে যাওয়ার পর এটা আরো অনেক বেশি। ইউএসএ এখন কত? এটা আমার খেয়াল নাই, বাট এটা হয়তো বা কয়েকশো ডলার তো হবে, $400 মিনিমাম। আচ্ছা আচ্ছা আর ইভেন ওটা ওইভাবে কভার করে না সব জায়গায়। আচ্ছা আচ্ছা। আর ভাই আমি এটার মাঝখানে আমি একটা কথা বলি, আপনার ফ্যামিলি ইন্স্যুরেন্সের কথা জানো আসছে, সেটা আমার হচ্ছে আপনাকে হচ্ছে অনেক আগ থেকে হচ্ছে আজ করবো, ভুলে যাই। আপনার ফ্যামিলি ইন্স্যুরেন্সটা কত আসে? ভাবি, আপনি আর এখন হচ্ছে আমার একার যা ছিল এখনো সেম। সিরিয়াসলি আপনার ভাবির ইন্স্যুরেন্স? না সেম। আমার মানে এটা একটা আর্নিং এর ব্যাপার আছে। যেমন আমার ওয়াইফ যদি ইয়ারলি 10,30,000-এর নিচে ইনকাম করে, তো ওটা আমার ভিতরে থাকবে আর কি, সেপারেটলি ওটা ইনক্রিজ হবে না। আপনার ধরুন আমার ডিপেন্ড হিসেবে যদি এটা নট অনলি আমি, যেমন দেখা যাচ্ছে যে আকাশ আছে, আকাশ যখন মানে সে যদি তার ওয়াইফ আনে এজ এ স্টুডেন্ট, তার ওয়াইফও 10,30,000 এরকম মানে একটা ইনকাম অ্যামাউন্ট আছে, এই পর্যন্ত ইনকাম করা পর্যন্ত ওটা ওটার ভিতরেই থাকবে আর কি। ট্যাক্স আসবে না? না, ওই এক্সট্রা আসবে না আর কি, আচ্ছা আচ্ছা এক্সট্রা আসবে না। তো বাট ওর ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে, যে হয়তো ওর 2,000 ওর ওয়াইফের 2,000, এটা 4,000 তো ব্যাপার না, মানে এরকম আর কি, কম আসবে আর কি। আচ্ছা। আর আমার ক্ষেত্রে হলো যে আমার একার ক্ষেত্রে আমার হেলথ ইন্স্যুরেন্স হলো আপনার কত 13-14,000 না 15,000 এরকম কাটে। মানে আগেও দেখছি ফ্যামিলি আসার পরেও সেম না, বরঞ্চ ফ্যামিলি আসার পরে ট্যাক্সটা অল্প কমে, মানে 2-4-5,000 টাকা আর একটু কমে। কি বলুন, এটা কি হচ্ছে একদম নেটিভ জাপানিজ যারা ওদের কাছ থেকে আর আমার থেকে এটা কি পার্থক্য? ধরুন না, এটা ফার্স্ট ইয়ার জব আর সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ারে একটু কম কাটে, সেকেন্ড ইয়ার থেকে রেসিডেন্সিয়াল ট্যাক্স আছে একটা, ওটা 1 মানের মতো অ্যাড হয়, মানে 10,000-এর মতো অ্যাড হয় পার পারসন নাকি? না এটা ফ্যামিলির উপরে টোটাল আপনার যে হাউস হোল্ড থাকে, যে মেইন ইনকাম করে তার। আচ্ছা আচ্ছা, আইসি। আমার জাপানিজ কলিগ বলতেছে ওর ওয়াইফের নামে হচ্ছে 2 মানের মতো, হচ্ছে 2 মান বলতে হচ্ছে বাংলায় যেটা হচ্ছে 20,000 টাকা, 20,000 ইয়েন, 20,000 ইয়েনের মতো আসে, যেটা ওকে হচ্ছে আপনার ওকে দিতে হচ্ছে আর কি। না, তার ওয়াইফ কি করে এটা? তার ওয়াইফ মেবি জব করে, দ্যাটস ওয়াই। জব করলে প্রবলেম, জব করলে সেপারেটলি কাউন্ট হবে, ফুল টাইম জব। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা ডিপেন্ড হিসেবে তো 28 আওয়ার, ওই জন্য বললাম যে ইয়ারলি 10,30,000 পর্যন্ত। ও তাহলে তো প্যারা নাই। না, এটা আপনার সবকিছু আপনার ইয়ার ভিতরে থাকবে। আচ্ছা আচ্ছা ওইটা একটা ভালো, আমি মনে করি যে এটা ভালো ফ্যাসিলিটি। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এর আগের টপিকসে চলে আসি, যে আপুর কাছে আর কি কি মনে হয়েছে পার্থক্যটা? আচ্ছা, আর দ্বিতীয়ত যেটা মানে উনি যেখানে সেফ, এখানে উনি ল্যাবের থেকে হয়তো রাত্রে 12টা-1টার সময় ইউনিভার্সিটি ল্যাবরেটরি থেকে বের হতো, উনি যেহেতু এখানে পোস্ট ডক করতো, তো ওইখানে তো ইভেন যে গাড়ির ভিতরে বাচ্চা রেখে যে একটু সাইডে একটা কনভেনিয়েন্স স্টোরে বা অন্য কোথাও যাবে, এরকম এটাও চিন্তা করতে পারে না, কারণ বাচ্চা চুরি করে নিয়ে এরকম একটা অবস্থা। আর ব্ল্যাকরা তো থাকেই এই অবস্থা। এভাবে হলে ভাই, যে জাপানে হচ্ছে 5-8 বছর 10 বছর থাকছে, ও কিভাবে হচ্ছে অন্য দেশে যায় এই ধরনের সিকিউরিটি যদি না পায়, তাহলে যত উন্নতই হোক। জাপানে একটা ব্যাপার কি জানেন, ওই যখন পোস্ট ডক বা পিএইচডির পরে, এটা ইভেন জাপানিজদের জন্য, তখন ফুল টাইম পজিশন পাওয়াটা একটু ডিফিকাল্ট, কিন্তু ইউএসএ তো এটা অ্যাভেলেবল। আর জাপানে অ্যাকচুয়ালি বেস্ট টাইম হলো ব্যাচেলর আর মাস্টার্সের পরে জব করার বেস্ট টাইম। এই সময় কোম্পানিগুলো নিতে চায়, আর পিএইচডি করলে স্যালারি স্ট্রাকচার বেড়ে যায়, তো এই জন্য। আচ্ছা আচ্ছা, এই জন্য মুভ করা ছাড়া কোনো ওয়ে থাকে না। ওইটাই, এই জন্য ম্যাক্সিমাম লোকেরা মুভ করে। আরে ভাই, আমরা তো এখানেও তো একটা ক্যাম্প করতে পারি। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই সুন্দর, কিন্তু হচ্ছে ইয়ে করা যায়। আর আপুর কাছে আর কোন সেক্টর যে হচ্ছে এই তো মানে সিকিউরিটির যে ইস্যু, আর আরেকটা ব্যাপার হলো যে স্কুলের লোকেশন। জাপানে আপনি হাঁটার দূরত্বে স্কুল পাবেন, যেমন 10 মিনিট 15 মিনিট হাঁটার দূরত্বে, মানে উইদিন হাফ কিলোমিটার বা 1 কিলোমিটারের ভিতরে আপনি স্কুল পেয়ে যাচ্ছেন। স্কুল বলতে আমি বোঝাচ্ছি যে প্রাইমারি স্কুল বা জুনিয়র হাই স্কুল, এগুলো আপনি পেয়ে যাচ্ছেন। তো বাচ্চারা, ইভেন জাপানে বাচ্চারা একা হেঁটে স্কুলে, আর ইউএসএ তো এটা চিন্তাও করা যায় না, কারণ ইউএসএ তে স্কুল বাস আসবে, আসার পর বাসে তুলে দিবে, ওইটা অনেক দূরে নিয়ে যাবে, কারণ ইউএসএ বিশাল বড় প্লেস, তো ওইভাবে আর কি। তো এগুলো তো কোনো ভালো প্রবলেম। হ্যাঁ, এটা খুবই। আর আপনার রিসেন্টলি হয়তো আপনি নিউজ দেখছেন কিনা, জাপান কিন্তু চাইল্ড এডুকেশনে ফার্স্ট হয়েছে ওয়ার্ল্ডে। আমি এটা দেখি নাই। আর অ্যাড করতে পারেন যে একটা বাচ্চা 2 ইয়ার্স আর 3 ইয়ার্সের যে বাচ্চাগুলো আছে, এদেরকে এরা কিভাবে রাস্তায় সারিবদ্ধভাবে একটা সুন্দরভাবে নিয়ে যায়, এটা আসলে এটা মায়ের পক্ষে পসিবল হয় কিনা, এটা এখানে ওদের শিখে ফেলা, কিন্তু ও যেটা বলছে না, একদম ছোট থেকে না, এটা একদম ইউচিএনে মানে কিন্ডারগার্টেনে যখন যাবে, মানে 6 ইয়ার্স। কিন্তু একটু আগে দেখে আসলাম আমি জানতে ভাই, আমার বাসা থেকে যাওয়ার সময় যে বাচ্চা, হ্যাঁ ছোট ছোট, যে 2 বছর 3 বছর বাচ্চা হবে, একটা মাও মনে এভাবে এত যত্ন করে ইয়ে করে না ভাই, এটা আসলে খুব। এবং কি সুন্দর লাইন ধরে নিয়ে যাচ্ছে, এটা 2 ইয়ার্স একটা বেবি। আর একসাথে থাকতে থাকতে না শিখে ফেলবে এগুলো, দেখে।
আর মহারানত্ব দেখা হ্যাঁ যাচ্ছে হ্যাঁ, ও তো দেখে দেখে শিখে ফেলছে। জাপানের রোলস, জাপানের কথাবার্তা, মাশাআল্লাহ। ও দেশে যে লাস্ট ইয়ার যে দেশে গেল, যাওয়ার পর আমার এক স্যারের সাথে আর কি দেখা। আমার স্যার ওরা ইয়া কিনে দিচ্ছে, একটা চিপসের প্যাকেট। ওটা খাইছে, খাওয়ার পরে আরেকটা জুস দিছিল, খাওয়ার পরে এখন নর্মালি কি করে, চা স্টলের পাশে ফেল দেয় ফেলে দেয়। ও তো বাংলাদেশে? ও তো ফেলতেছে না। হ্যাঁ। ও জিজ্ঞেস করছে এটা কোথায় ফেলবো, বলতেছে যে এখানে ফেলে দাও, তারপরে ও ফেলতেছে না। চিন্তা করেন, এটাই হচ্ছে দেখা গেছে হচ্ছে একটা সোসাইটির শিক্ষা যেটা বলে আর কি, মরাল এডুকেশন। মোরাল এডুকেশন, যেটা আমাদের বাংলাদেশে আসলে ওইভাবে তো হচ্ছে স্কুলগুলা থেকে হচ্ছে ওইভাবে হচ্ছে শিক্ষাটা দেওয়া হয় না। এখন আমরা গেলেও দেখা যায় যে কোথাও ফেলে না, দেখা যায় পকেটের ভিতরে পকেটে রেখে রাখি। দেয়। আরে ভাই, আমার বাসায় গিয়ে আমার পকেটের ময়লা পরিষ্কার করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে। আপনার ভিডিও তো অনেক লেন্দি হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেক এক ঘন্টা ছেড়ে দিব আজকে। দেখা যাচ্ছে না, সম্পূর্ণ টপিকস গুলা নিয়ে হচ্ছে একটু। আর হচ্ছে ভাই, এই যে জাপানে যে নতুন ছেলেপেলেরা আসে স্টুডেন্ট হিসেবে, এদের হচ্ছে মোরাল স্টুডেন্ট মানে হচ্ছে আপনার, ওদের কিন্তু হচ্ছে মোরালিটিটা একটু কম আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, একটু রুলস গুলা যদি জেনে আসে। আর জাপানে অ্যাকচুয়ালি নট অনলি জাপান, যে দেশে আপনি যান না কেন, ওই দেশের কালচারের সাথে অ্যাডাপ্ট করে নেওয়াটাই বেটার। এখন অনেক বাঙালি আমরা আছি যে আমাদের জায়গায় না, আমার মতো হইতেছে না, এটা মানে অনেক কিছু কমপ্লেন। এটা শুধু কমপ্লেনের কিছু নাই, কমপ্লেন হলে দেশে চলে যাও, দেশে চলে যাও। তোমার মতো তুমি থাকো। Because যে দেশে আসছি ওই দেশের নিয়ম কানুন ওইভাবে মাইনায় তো হচ্ছে আমাদেরকে চলতে হবে। সেটাই। আর হচ্ছে আরেকটা জিনিস খেয়াল করছেন ভাই, নতুন ছেলে পেলে যারা আসে, স্টুডেন্ট যারা আসে, এদের কিন্তু এখন জবটা একটু ক্রাইসিস চলতেছে মনে হচ্ছে না? না, এটা সব জায়গায় না, এটা আমি প্লেস অনুযায়ী, এটা আমি বলবো প্লেস অনুযায়ী ভেরি করে। আচ্ছা। যেমন আপনি যদি সান্দাইয়ের কথা বলেন, সান্দাই একটা গ্রোয়িং সিটি, মানে বিগ সিটিগুলোর ভিতরে সবার লাস্টে, মানে 7-8 নম্বর সিরিয়ালে যে জাপানের ধরা যায় আর কি। হ্যাঁ হ্যাঁ। তো এইখানে ল্যাঙ্গুয়েজ স্কুল হয়ে গেছে অনেকগুলো, প্রায় 14টার মতো। আর এখানে আবার 14টা? অলমোস্ট এরকম 13-14টা। আবার আপনার একটা ইউনিভার্সিটি, যেটা জাপানের ভিতর অলওয়েজ ফার্স্ট সেকেন্ড থার্ড এর ভিতর থাকে, টোকিও ইউনিভার্সিটি। হ্যাঁ। তো এই দুইটা থাকার কারণে, আর সিটি, হ্যাঁ সিটি গ্রোয়িং, বাট ওইরকম না, মানে আপনি যদি বিগ গুলোর সাথে কম্পেয়ার করেন এতটা না, এই জন্য ক্রাইসিসটা দেখা যাচ্ছে আর কি। আর অন্যান্য সিটিতে আপনি যান, যেমন ধরেন আপনি ওসাকা, নাগোয়া, ইভেন আপনার স্মল সিটিগুলোতেও যদি যান, ওইগুলোতে আপনার এত ক্রাইসিস নেই। আর হচ্ছে দেখা গেছে, যেমন আমি আরেকটা এক্সাম্পল দিই, লাস্ট ইয়ারে এখান থেকে একজন স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ স্কুলের পরে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিচ্ছে মাস্টার্সে। সে যখন সান্দাই থাকতো, তখন এখানে একটা নর্মালি সবাই তো একটা হ্যান্ড ক্যাশ, একটা নর্মালি আর কি ব্যাংকের কার্ডে জব করে, যেটা লিগেল আর কি, 28 আওয়ার। ওইটার বাইরেও 20-25 ঘন্টা কাজ করে, দেখা যায় যে আদারওয়াইজ তো লিভিং কস্ট কাভার করা যায় না। তো সে ওইখানে একটা ছোট সিটিতে গেছে, যে সিটির নামটা মেনশন না করে, ওটা হলো বাংলাদেশের থানা লেভেলের সিটির মতো আর কি। আচ্ছা আচ্ছা। তো ওইখানে যাওয়ার পর ওইখানে গিয়ে দেখে যে ওইখানে কাজ আছে, কিন্তু কাজের অনুপাতে মানে রিওগাক্সে বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা নাই। তো ওইখানে সে দুইটাই হ্যান্ড ক্যাশ করা শুরু করছে, ব্যাংকের জব করতেছে না। আর এটাতে তার দুইভাবে উপকার হয়েছে। প্রথমত তার ইনকামটা, দ্বিতীয়ত সে যখন ইউনিভার্সিটিতে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে, তখন তার ইনকাম শো করবে জিরো। সে টিউশন ফি 100% ওয়েবার পেয়ে যাচ্ছে। হ্যাঁ। তো দুই দিক থেকে তার ফ্যাসিলিটি। আবার হেলথ ইন্স্যুরেন্স বাড়তেছে না, হেলথ ইন্স্যুরেন্স অনেক টাইমে তো হচ্ছে আপনার ওইভাবে ইনকামের উপর বেস করে হেলথ ইন্স্যুরেন্স বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, জানার ব্যাপার। ভালো টাকা বাইরে যায় কিন্তু। একটা স্টুডেন্টের জন্য যে 5,000ও আসে, এটাও তো অনেক টাকা। অনেক টাকা। আমার এক সাথে একটা ছিল, ও প্রায় হচ্ছে হেলথ ইন্স্যুরেন্সের জন্য হচ্ছে আপনার মেবি হচ্ছে 20,000 এর মতো পে করতে হয়েছে। ওয়াও ভাই, এখন তো অস্থির, তাই না? আমরা এখন সমুদ্র পাড়ে চলে আসলাম, একদম সমুদ্রের পাড়ে আপনারা দেখতেছেন। যাই হোক, এই যে এরকম মাঝে মাঝে আমরা ডিসকাশন করলে অবশ্য ভিউয়ার্সদের আমরা ভালো ভিউ দেখাইতে পারবো, ভালো ভিউ দেখাইতে পারবো, বা ভালো কিছু হচ্ছে ইনফরমেশনও দিতে পারবো। সেটাই। এটা খুবই ভালো লাগতেছে, একটু বের করে দেখাই ওদের ভিউয়ার্সদেরকে। ওকে, এই যে আমরা আজকে চলে আসলাম এখানে, এখানে একটু আড্ডা দিব সবাই মিলে। দেন হচ্ছে সমুদ্র পাড়ে যে ছোট ছোট হচ্ছে বোটগুলো দেখা যাচ্ছে, ছোট ছোট মাছের বোট দেখা যাচ্ছে। এরা এগুলো নিয়ে হচ্ছে মাছ ধর, ভাই এই বোটগুলো নিয়ে তো হচ্ছে মাছ ধরতে যায়, তাই না? ফিশিং এ চলে যায়। ওইখানে ওই যে ওইখানে একটা ফিশ মার্কেট আছে, একদম ওই পাশে, যে ব্রিজের ওই পাশে। এই যে ব্রিজটার ওই পাশে ডান দিকে, এটা